এবার ডক্টর ইউনূসকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিল জনাব তারেক রহমান। এইদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশনে নেমেছেন, বিএনপির নেতাকর্মী কঠিনভাবে ক্ষিপ্ত। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। ১৭ বছর গাছের গোড়ায় পানি দিয়েছি আমরা, আর ফল খেয়েছেন আপনারা। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুটি বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। সরকারের একটি অংশ বিরোধ উস্কে দিতে চায়। বুঝতে পারছেন দর্শক? এমন কোন চুক্তি করবেন না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজনৈতিক অস্বাভাবিক পরিস্থিতির পরিবেশে বসবাস করছি। ফ্যাসিস্ট বিদায় নিলেও গণতন্ত্র এখনো ফিরে আসেনি। গণতন্ত্রে যাওয়ার উপরে নির্ভর করছে বাংলাদেশের অস্তিত্ব। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর মোহাম্মদ ইউনূস এবার কঠিন বিপদে পড়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বয়ং ডক্টর ইউনূসকে কঠিন হুমকি দিয়েছেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেবেন বিএনপি। সম্মানিত দর্শক শ্রোতা, হঠাৎ করেই কেন তারেক রহমান ক্ষিপ্ত হলো ডক্টর ইউনূসের উপর? ডক্টর ইউনূসের যেসব কর্মকাণ্ড ইতিমধ্যে প্রকাশ পেয়েছে আপনারা শুনলে অবাক হবেন। ইতিমধ্যে সেনাপ্রধান কঠিন অ্যাকশনে যাচ্ছেন। দর্শক শ্রোতা, বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। চলুন আমরা ভিডিওগুলো দেখে নেই। আভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি। দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা কিংবা নেওয়া উচিত কিনা এই মুহূর্তে সেই বিতর্ক আমি তুলতে চাই না। তবে দেশের স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। এ ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম, এটাই রীতি। আমাদের বক্তব্য স্পষ্ট, বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয়, অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। কারণ মিয়ানমার, ভারত, পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। এটিই হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য। সারা দেশের শ্রমজীবী কর্মজীবী ভাই ও বোনেরা, আমি বিশ্বাস করি, বিএনপি বিশ্বাস করে, তৃণমূলের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া শ্রমজীবী কর্মজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। শ্রমজীবী কর্মজীবী মানুষের অধিকার উপেক্ষা করে কোনো রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। শ্রমজীবী কর্মজীবী মানুষের শ্রম, ঘাম, মেধার উপর নির্ভর করে একটি দেশের উন্নয়ন এবং অর্থনীতির শক্তিশালী ভিত্তি রচিত হয়। প্রিয় দেশবাসী, ১৯৭১ সালের অর্জিত মুক্তিযুদ্ধের বাংলাদেশ, ৭৫ সালের ৭ই নভেম্বরের আধিপত্যবাদ এবং তাবেদার মুক্ত বাংলাদেশ, ৯০-এর স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, ২০২৪-এর ৫ই আগস্টের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। দেশের ইতিহাসের প্রতিটি বাঁকে জনগণের একটি সুমহান আকাঙ্ক্ষা। কি সেটি? সেটি হচ্ছে একটি বৈষম্যহীন, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ। আজকের এই বিশেষ দিনে দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে গণতন্ত্রপ্রিয় জনগণের প্রতি আহ্বান, কোনো উস্কানি কিংবা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে আজ পর্যন্ত সকল শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ থাকি। কারণ অনৈক্য সুযোগ নিয়ে পরাজিত পলাতক অপশক্তি যাতে আর পুনর্বাসিত হবার সুযোগ না। ১৭ বছর গাছের গোড়ায় পানি দিয়েছি আমরা, আর ফল খেয়েছেন আপনারা। এই আপনারা হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট এবং তাদের সাথে লেয়াজো থাকা রাজনৈতিক দল এনসিপি বা ছাত্র উপদেষ্টা বা আমাদের উপদেষ্টা যারা আছেন। ইভেন এখানে কেউ কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও একটা বড় বেনিফিটেড হয়েছেন। ওনার নামে থাকা মামলাগুলো ঝরে গেছে। কয়শো কোটি টাকা, জানি ৬০০ কোটি প্লাস মাইনাস একটা ট্যাক্স ছিল, সেটাও তিনি মাপ পেয়ে গেছেন। ইভেন গ্রামীণ ব্যাংকেও ২০০০, কেউ বলছেন ২৯, কেউ বলছেন ৩৫ পর্যন্ত এটার একটা সিস্টেম হয়ে গেছে। আবার গ্রামীণ ব্যাংকের সরকারি যে হস্তক্ষেপ ছিল 20%, সেটা 10% বা 5%-এ নামাই নিয়ে আসছেন। তো এই সকল জিনিসগুলো হওয়ার কথা ছিল বা আরো ডেভেলপ হওয়ার কথা ছিল বিএনপির, কিন্তু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এখন কেমনে কি হচ্ছে, তাই না?
বিএনপি মনে করছে যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে, বাস্তবতা হচ্ছে এটাই, বিএনপি সরকার গঠন করবে। তো এখন নির্বাচন কবে? এই নির্বাচন নিয়ে আমি আমার ভিডিও শিরোনামটা যেটা দিছি যে নিজের পায়ে নিজে কুড়াল মারছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কপালে শনি রেখে আনছেন, কেন আবার আসেন। আল জাজিরাতে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি একটা বক্তব্য দিয়েছেন, আমি তখনই বলে দিছি এটা ভেজাল হবে। কোনটা? বিএনপি বা অন্যান্য দলগুলো যখন নির্বাচনমুখী হতে চাচ্ছে, নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চাচ্ছে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বললেন যে জনগণ এখনো এই সরকারের উপর আস্থাশীল, তারা নির্বাচন এরকম কি জানি একটা বক্তব্য দিয়েছিলেন যে মানে এই সরকারের উপর তাদের সবকিছু কনফিডেন্স আছে বা ভরসা রাখছে, তারা মনে করছে যে এই সরকার দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে, এরকম একটা বক্তব্য দিয়েছেন। এর পরের দিনই সম্ভবত আমির হোসেন আবু সাহেব তিনি বলছিলেন ওই জনগণ কারা। আমি সবসময় বলি দেশের জনগণ বলতে কোনো শব্দ নেই, আপনাকে চুজ করতে হবে তুমি কি এনসিপির জনগণ নাকি জামাতি জনগণ নাকি বিএনপির নাকি আওয়ামী জনগণ নাকি মানে যতগুলো রাজনৈতিক দল কম বেশি আছে। কিন্তু রাজনৈতিক দলগুলা ইভেন আপনি যদি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসও ওই যে সামষ্টিক জনগণ, এটা তাদের ভুল শব্দ ব্যবহার। ওনার বলা দরকার ছিল আমাকে যারা ভালোবাসে সেই টাইপের জনগণ, কিন্তু এটা আমাদের কেউই বলেন। এনসিপিও কথা বলে এই দেশের ছাত্র জনতা, বাবা কোন ছাত্র কোন জনতা? ছাত্রদের মধ্যে তো 2-4 হাজার দল আছে। বলা উচিত যে আমাদেরকে যারা সাপোর্ট করে বা আমাদের সাথে থাকলে যাদের ফয়দা হবে সেই ছাত্র সেই জনতা, কারণ সবাই দলের মধ্যে ওই অ্যাক্টিভিটি দেখায় যাদের এখানে ফয়দা আছে এবং তাদেরকে দিয়ে তাদের মাশাআল্লাহ হয়তো ইনকাম চলে। কারণ পলিটিক্স একমাত্র জিনিস বাংলাদেশে রাতারাতি আপনার পয়সা আসমান থেকে ফাইরা আইনা দিবে। আপনি দেখেন হান্নান মাসুদ, ওয়াও, হ্যাঁ, তারপর আপনি দেখেন নাহিদ, ওয়াও, আসিফ, ওয়াও, হ্যাঁ, এরকম প্রত্যেকে কিন্তু ওয়াও অবস্থান হয়ে গেছে। আরমানি ব্র্যান্ডের জিন্স পড়তেছে, আপনি ড্রেস আপ দেখেন কই থেকে কই গেছে। আওয়ামী লীগের একজন এমপি, বিএনপির একজন এমপি, মন্ত্রী, যতগুলা সুযোগ সুবিধা নিচ্ছে এক চামচ এই নাহিদরা ছাইরা দিয়ে আসছে ক্ষমতায় বসে। পদত্যাগের কোনো নজির এই সরকারের মধ্যে কেউ তৈরি করছে? করে নাই। এখানে এগুলো হবে না, কারণ চেয়ারের মধ্যে কি যেন আছে, কি আছে বলা যাবে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যটায় তারেক রহমানের গতকালকে যে বক্তব্য আপনি যদি বোঝেন, ঘন্টা কিন্তু বাইচা গেছে। কোন ঘন্টা? ধৈর্য শেষ, গো ফর অ্যাকশন বা রেডি ফর অ্যাকশন। গত বছর থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছিল যে 5ই আগস্টের মতন একটা পরিস্থিতি তৈরি হতে পারে, তখন আমরা বুঝি নাই, এখন বুঝতেছি। আর সেটা তাদের চুল এমনি পাকে নাই। তারেক রহমান বলছিল এবারে নির্বাচন সাধারণ নির্বাচন হবে না, খুব কঠিন একটা হবে, তখন বুঝি নাই, এখন বুঝছি। এখন তারেক রহমান গতকালকে শ্রমিক দিবস উপলক্ষে, মে ডে উপলক্ষে তার এক বক্তব্যের অংশ বলছেন অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো পূর্ণ সমর্থন দিয়ে গিয়েছিল, বাট এখন এই কন্টিনিউ সমর্থন দেওয়া আর উচিত হবে কিনা বা উচিত না। জনগণের একাংশ মনে করছে, আবার তিনিও বলছেন জনগণ মানে বিএনপি বলতে জনগণ মনে করছে, বা জামাতের অনেকে চাইছে, আর বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে নির্বাচন চাচ্ছে। তার বক্তব্য হচ্ছে যে এখন জনগণ মনে করছে যে একটা নির্বাচিত সরকারের দিকে আসলে ধাবিত হওয়া উচিত। মানে এই যে সমর্থন, কঠোর সমর্থন যেটা ছিল, এটা এবার এইভাবে দেওয়ার আর সুযোগ নাই। তো সুযোগ নাই মানে কি? আপনি দেখেন বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল ক্ষমতা গ্রহণের মানে 4 দিন পর থেকে বিরোধী দলের ঠেলায় একটা ঝামেলায় পড়ে থাকে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একমাত্র ব্যক্তি যিনি গত 8-9 মাস প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেকটা সদস্যদের সমর্থন পাইছেন। এখন সমর্থন না পাইলে কি হবে অনেকে মনে বিষয়টা বোঝেন নাই। ধরেন কালকে বিএনপি একটা ডাক দিয়ে মাঠে নেমে গেল, পুলিশ গেল সেখানে লাঠি চার্জ করতে, পুলিশ টেনশনে পড়বো 3 দিন পরে বিএনপি ক্ষমতায় আসবে, এখন কি লাঠি দিব নাকি দিব না, এই সুযোগে আবার পুলিশকে মাইট দেওয়া হতে পারে, সরকারের হরতাল তৈরি হয়ে যেতে পারে, অবরোধের ডাক আসতে পারে, ইউনূস সরকার চিপায় পড়ে যাবে। এটা হচ্ছে বাস্তব। দেখেন আওয়ামী লীগের সরানো সোজা ছিল, বিএনপির সাথে পাঙ্গা নিয়ে এই সরকার কখনোই টিকবে না, এটা আমরা ফিল করতে পারি, বলতে পারি। কেন? এই সরকারের সমর্থন বলতে আপনি এনসিপির গুটি কয়েক নেতাকর্মী ছাড়া জনগণ, আসলে কোন জনগণ বলবো, ফাগলতে দেশে দল করে এই পন্থী যারা, তারারে সারা বাংলাদেশে গণলে 3% পাওয়া যায় কিনা আমার এখন সন্দেহ আছে, বাট দ্য সিস্টেম তারা ঢুইকা আছেন। তো এই 3 থেকে 5% জনগণ আর বিএনপি ফ্রন্ট ফেসে দাঁড়ানো, এইটা কখনোই সামাল। আওয়ামী লীগ তো আছেই, প্রয়োজনে বিএনপি সাইজা মাঠে নামবে, কারণ ইউনূস সরকারের প্রতি আওয়ামী লীগের বা যে এনসিপি যারা আছেন নেতাকর্মীরা, তাদের প্রতি যেই মানে মনোভাব দেখেন নাই। শেখ হাসিনার 227টা মার্ডার করার লাইসেন্স হয়ে গেছে, কেন? কারণ তিনি বলছেন এক মামলায় ফাঁসি হবে, 227টাতে তো ফাঁসি হবে, সাজা তো একটাই, সুতরাং 227টা মাইরাইলামও। কখন বলছে? ভারত থেকে বলছে। কেন? যেই পরিমাণ ওনার নামে খুনের মামলা হচ্ছে আর যেই মামলাগুলো হচ্ছে এগুলো সবগুলো পলিটিক্যালি হচ্ছে, হুকুমদাতা হিসেবে তিনি কানেক্টেড। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের মনোভাবটা কি বুঝছেন নি? আর বিএনপি বা আওয়ামী লীগ একসময় বলছিল যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে একদিনে 5 লক্ষ মানুষ মরবে, ওইটা মরছে না মরছে। আওয়ামী লীগ রিটার্ন আসলে এনসিপি বা সমন্বয়ক বৈষম্য বিরুদ্ধে 3%, শেখ হাসিনা যদি 1 লাখ, আমি 227, তাহলে বাকিদের অবস্থা কি চিন্তা করেন? আর এটা অবশ্যই এনসিপি এদের জন্য খুবই রেড অ্যালার্ট থাকবে। তো নানান কিছু ঘটবে। এই মুহূর্তে বিএনপিকে ওভারটেক করা সরকারের পক্ষে সম্ভব না। আমার ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন আসলে হইলেও হয়ে যেতে পারে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যগুলোকে রাজনৈতিকভাবে যারা আছেন তারা খুবই টেনশনে পড়ে যান যে আসলে উনি চাই কি। ওনার বক্তব্য তো উনি আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকার চিন্তা। সংস্কার কোথায় হচ্ছে? বিএনপির বরাবরই প্রশ্ন, মানে কি সংস্কার হচ্ছে? আমরা কাগজ কলমে শুনতেছি সংস্কার, বাট হোয়াট? হ্যাঁ, অনেকে পয়সাওয়ালা হয়ে গেছে সংস্কার করে, যেমন চপ্পল পরা লোকেরা এখন আরমানি ব্র্যান্ডেড জিন্স পরে, সিম্ফনি চালায় না, পোলাপেন আইফোন 16 প্রো চালায়, এখানে সংস্কার হয়েছে। কিন্তু রাষ্ট্রের আভ্যন্তরীণ সংস্কারে
আমার কাছে মনে হয় অনেক দিক পজিটিভ হয়েছে, নেগেটিভ হয়েছে, বাট একটা দৃশ্যত একটা স্ট্রাকচারাল সংস্কার আলোচনার মধ্যে আছে। জাতীয় ঐকমত্য কমিশন মানে এই গ্রুপ মানে ওই গ্রুপ মানি না, বাট এস্টাবলিশড কোনটা হয়েছে? এই প্রশ্ন আমার না ভাই, ভাইবেন না যে তুই তো বেটা বলবি না, না এগুলো বিএনপির না, তারা দিন রাতি একই কথা বলে, ফেনা তুলে লাইছে। তো এর মাঝখানে আইসা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আল জাজিরাকে সাক্ষাৎকারটা দিচ্ছেন, স্বাভাবিক গাছে আর মাছে লেগে গেছে। দেখা যাক এটার ইফেক্ট কি হয়, আসলে সময় বলে। দর্শক, আজকে খুবই একটি রাজনৈতিক গুরুত্বপূর্ণ বক্তব্য। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুটি বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। সেই দুটি বিষয় নিয়ে দুটি গণমাধ্যমের শিরোনাম আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। কালের কণ্ঠের শিরোনামটা হচ্ছে এরকম: সরকারের একটি অংশ বিরোধ উস্কে দিতে চায়। বুঝতে পারছেন দর্শক? তার মানে যে অন্তর্বর্তী সরকার সব দলের মনোনীত সমর্থিত, সেই সরকারের কেউ কেউ যে গেম প্লে করতেছে, অর্থাৎ বিরোধ উস্কায় দিতে চাচ্ছে, নির্বাচন যাতে না হয় তার নানা রকম আয়োজন পায়তারা করতেছে, সেই কথাটার ইঙ্গিত দিলেন তারেক রহমান। আরেকটি কথা প্রথম আলো কোট করেছে, করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে। দেখেন এই ধরনের ঘটনাটা, মানে একটা করিডোর হবে মানে রাখাইনে প্রবেশের জন্য, সেটা অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত দিয়ে দিল। অথচ এর ফলে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে কিনা, কারা এই করিডোর ব্যবহার করবে, এগুলো অনেকগুলো প্রশ্ন আছে। প্রতিবেশী অনেকগুলো শক্তিধর দেশ আছে, চীন যেমন আছে, ভারত তেমন আছে। ফলে এটা একটা উন্মুক্ত বিষয় হওয়া উচিত। যেমন পাকিস্তান আর ভারতের এই যে বিরোধ, এই বিরোধে দেখেন দুই দেশের তারা দলগতভাবে সব উন্মুক্তভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে পাল্টাপাল্টি। আর বাংলাদেশের সবকিছু হাইড করা, যারা ক্ষমতায় থাকায় তারা অনেক কিছু বলে না। যাক, এখন কালের কণ্ঠের যে বিষয়টা তারা এনেছে, দেখেন কি বলছেন তারেক রহমান, যে অন্তর্বর্তী সরকারের একটি অংশ সুপরিকল্পিতভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ উস্কে দিতে চায়। যে রাজনৈতিক দলগুলো একত্রিত ছিল, নানান পয়েন্ট সংস্কার নানা রকম কথাবার্তা বলে, স্থানীয় সরকার আগে নাকি জাতীয় সরকার, জাতীয় সংসদ নির্বাচন পরে, এসব বলে নানা রকম খেলাধুলা কিন্তু চলতেছে। মহান মে দিবস উপলক্ষে আজকে নয়াপল্টনে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছেন লন্ডন থেকে, এবং আজকে একটি বড় শোডাউন হয়েছে। নয়াপল্টন কানায় কানায় ভরা ছিল, সেই দর্শক দেখেছেন সেটা। আচ্ছা, সেখানে বলছেন যে অন্তর্বর্তী সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাতে চায়। গণতন্ত্রকে আমি জনগণের মধ্যে এই ধরনের বিশ্বাস জন্ম নিতে শুরু করেছে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলছেন, রাষ্ট্র স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের কবলে পতিত হলে গণবিপ্লব এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পরিবর্তন হয়, তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তিনি বলেন, এই ধরনের বিশেষ পরিস্থিতির সরকার অবৈধ নয়, তবে বিশেষ পরিস্থিতির সরকার কখনই জনগণের সরাসরি ভোটের নির্বাচিত সরকারের বিকল্প নয়, বিকল্প হতে পারে না। তিনি আরো বলেন, বিশেষ পরিস্থিতিতে গঠন হওয়া অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর নিঃশর্ত সমর্থন দিচ্ছে, কিন্তু অনির্দিষ্টকালের জন্য এই সমর্থন দেওয়া যৌক্তিক নয়। তিনি বলছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে অন্য একটি বিষয়, রাখাইনের যে মানবিক করিডোর, সেই করিডোরের ব্যাপারটা হাইলাইট করেছে। তার মানে বলছেন যে অন্তর্বর্তী সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু এটা প্রলম্বিত না, এবং এই সরকার নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে। জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারে রাখাইনে সহায়তা পাঠানোর জন্য মানবিক করিডোর স্থাপন নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। এই ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম, এটাই রীতি। তিনি বলছেন যে অভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি, এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা করার প্রয়োজনও বোধ করেনি। দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তী সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা কিংবা নেওয়া উচিত কিনা, এই মুহূর্তে সেই বিতর্ক তুলে ধরতে চান না উল্লেখ করে তারেক রহমান বলছেন, বিএনপির বক্তব্য স্পষ্ট, বিদেশিদের স্বার্থে নয়, অন্তর্বর্তী সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। তার মানে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়টা নির্বাচিত সংসদ নেবে। যেহেতু এখন নির্বাচিত সংসদ নেই, তাহলে সকল রাজনৈতিক দলের একটা গোল টেবিল বৈঠক হইতে হবে। গোল টেবিল বৈঠকে বিষয়টা উপস্থাপন করতে হবে যে এই কারণে আমাদের এই মানবিক করিডোরটা দিতে হবে। রাজনৈতিক দলগুলো যদি সমর্থন দেয় এগোবে, আর নাহলে এগোনোর কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং তারেক রহমান আজকে গুরুত্বপূর্ণ দুটি বিষয়, যে অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের বিকল্প নয়, আরেকটি হলো যে সংসদই সিদ্ধান্ত নেবে মানবিক করিডোর
দেবে কি দেবে না, অথবা সর্বদলীয় বৈঠক সিদ্ধান্ত নেবে মানবিক করিডোর হওয়া উচিত কি উচিত। সম্মানিত দর্শক, আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন যে তারেক রহমান এত পরিমাণে ক্ষিপ্ত হয়েছেন ডক্টর ইউনূসের উপর, এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর। প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর মোহাম্মদ ইউনূস এবার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে, কারণ বিএনপি যদি রাজপথে নামে, বিএনপি যদি আন্দোলনে নামে, তাহলে ডক্টর ইউনূসের ক্ষমতাচ্যুত হবে 100%। প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর মোহাম্মদ ইউনূস এবার কঠিনভাবে ফেসে গেছেন, তিনি এবার পদত্যাগ করতে বাধ্য হবেন এবং বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যে কঠিনভাবে ক্ষিপ্ত। তারেক রহমান ইতিমধ্যে কঠিন বার্তা দিয়ে দিয়েছেন। যাই হোক দর্শক শ্রোতা, এই সম্পর্কে আপনারা কি বলতেছেন? এখন সেনাপ্রধান কিন্তু ডক্টর ইউনূসের বিরুদ্ধে কঠিন পদক্ষেপে যাচ্ছেন। দর্শক, এই সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।